মেয়েটার ঘুম মাখা মুখের দিকে তাকাতেই বুকের ভিতর চিনচিন করে উঠল। কি নিষ্পাপ শিশুর মতো ঘুমাচ্ছে মেয়েটা। আমি বেডে না শুয়ে সোফায় শুয়ে পড়লাম। সে আমার বউ হলেও তার পারমিশন ছাড়া তার পাশে শোয়া বোধহয় ঠিক হবে না। তাই একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লাম। হঠাৎ রাত 2টার দিকে কেউ একজন কলার ধরে টানতে লাগলো। আমি ঘুম ঘুম চোখে তাকালাম। তাকাতেই দেখি তানিয়া। ওই ওই, উঠুন উঠুন বলছি। কি বলো? এত রাতে ডাকছো কিসের জন্য? ডাকছে কিসের জন্য বুঝতে পারছেন না? না। আপনি সোফায় ঘুমাচ্ছেন কেন? না মানে তোমার পারমিশন ছাড়া কি তোমার পাশে শোয়া ঠিক হতো? আজব তো, আপনি আমার জামাই, আপনি ছাড়া কে শুবে আমার পাশে? উঠুন, বেডে চলুন, আমার ভয় লাগে। যথা আজ্ঞা মহারানী, চলুন। তানিয়াকে নিয়ে আমি বেডে চলে গেলাম। তারপর ওর আর আমার মাঝে একটা কোলবালিশ দিলাম। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তির ঘুম, আমার কোনো হুঁশ নাই। সকালে কেউ একজন আমাকে ডাকছে। আম্মু, সকাল সকাল আমার মাথা না খেয়ে আমাকে একটু ঘুমাতে দাও না প্লিজ। আমি তানিয়ার হাসি শুনে চোখ খুললাম। খুলে দেখি আমার বউয়ের মুখটা অনেক মায়াবী লাগছে। কালকে মেকআপের গহনার ভারে তোকে অন্যরকম লাগছিল, কিন্তু আজকে আরো সুন্দর লাগছে। ও তুমি? হুম, আমি। উঠুন তাড়াতাড়ি। কেন এত সকাল সকাল উঠে কি করব? কি সকাল সকাল মানে? কয়টা বাজে দেখছেন? আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা বাজে। আরে মাত্র 8টা বাজে, আমি তো 10টার আগে ঘুম থেকে উঠি না। আজকে থেকে আগের সকল নিয়ম চেঞ্জ করতে হবে। 6টার সময় ঘুম থেকে ওঠা লাগবে। পারবো না। পারবেন না মানে কি? আপনার 14 গোষ্ঠী পারবে। উঠুন বলছি। একটু ঘাবড়ে গেলাম। কি বউরে বাবা, সব সময় আমার উপর অত্যাচার করে। বাল, বিয়ে না করেই ভালো ছিলাম। কেন যে আব্বু আমাকে বিয়ে করালো, শালা কপালটাই খারাপ। আর মনে হয় সুখের দিন নেই সামনে। কি হলো, এখনো শুয়ে আছেন? কথা কানে যায় না আপনার? উঠছি বাবা, উঠছি। যান, গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে আসুন। কেন, কোথাও যাওয়া লাগবে নাকি? যাওয়া লাগবে মানে আজকে আপনার কলেজ না? হা হা হা। কি হলো, হাসেন কেন? আজ 2 মাস হলো কলেজ মুখো হই না। কি 2 মাস আপনি কলেজে যান না? না। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে যান, না হলে কিন্তু আপনার খবর আছে। বলেই তা নিয়ে আমার জামার কলার ধরে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। আরে আরে, তোয়ালেটা তো দাও। তানিয়া তোয়ালেটা ছুঁড়ে দিল। আমি তোয়ালেটা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। গোসল শেষ করে বাইরে আসলাম। এসে দেখি সোফার উপরে জামা, প্যান্ট, ঘড়ি কিছু রাখা আছে। আমি গুছিয়ে নিলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম, কিন্তু তানিয়াকে দেখলাম না। তাই আমি নিজে চলে গেলাম। আম্মু, ও আম্মু, খেতে দাও, প্রচুর ক্ষুধা লাগছে। আমি আর তোকে খেতে দিতে পারবো না। বৌমা আছে, বৌমা তোকে খেতে দিবে। ও ভাবি, খেতে দাও না প্লিজ, প্রচুর ক্ষুধা লাগছে। আমার হাতে কাজ আছে, তোমাকে বিয়ে দিলাম, এখন থেকে তানিয়া তোমাকে খেতে দেবে। আজব, তোমরা সবাই আমার সাথে এমন আচরণ করছো কিসের জন্য? তানিয়া কোথা থেকে আসলো? এসেই আমার প্লেটটা টেনে নিয়ে ভাত দিতে লাগলো। আস্তে আস্তে আমি এত ভাত খেতে পারবো না। খাইতে পারবেন না মানে? কি খাইতে হবে? আর আজকে থেকে বাইরের খাবার খাওয়া বন্ধ। 1 কাপ চাও খাইতে পারবেন না বাইরে থেকে। আজব তো, সবেমাত্র একদিন আসলা, এসে এত অধিকার দেখাচ্ছ। অধিকার মানে কি? বৌমা তো ঠিকই বলছে, শুধু বাহিরের খাবার খাস। ও, এখন দেখি সবাই একদলে আমাকে শায়েস্তা করার জন্য। তানিয়া মুচকি মুচকি আর চোখ মোটা মোটা করে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ বাইরে চলে আসলাম। আমার পিছে পিছে তানিয়াও আসছে। আমি বাইকটা স্টার্ট দিলাম। সাবধানে বাইক চালাবেন, আর বেশি স্পিডে বাইক চালাবেন না। আচ্ছা। অন্য কোনো মেয়ের দিকে একদম তাকাবেন না, তাহলে কিন্তু খবর আছে। আচ্ছা বাবা, আচ্ছা। সোজা কলেজ যাবেন, আর কলেজ শেষ করে সোজা বাসায় আসবেন। কোথাও দাঁড়িয়ে আড্ডা দিবেন না। হাল্লা গো, কি জল্লাদ বউ। কি? আমি তাড়াতাড়ি বাইকটা স্টার্ট দিয়ে কলেজের দিকে রওনা দিলাম। কলেজে গিয়ে নামতেই বন্ধুরা এসে আমাকে ঘিরে ফেললো। সুমন, মারুফ, নাজমুল, আশিক, সাকিব, রুহান, আজমির সবাই এসে বলতে লাগলো,
কি রে শুভ, কালকে বাসর রাত কেমন কাটালি? আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। তারপর নাজমুল আবার জিজ্ঞেস করলো, কি রে দোস্ত, ভাবিটা কেমন? তোরা থামবি? কি রে শুভ, বাসর রাত ভালো কাটেনি বুঝি? বাসর রাত আইসক্রিম আর ফুচকাকে কাটিয়েছি। মানে? আর বলিস না, তোর ভাবি বাসর রাতের আবদার করলো আইসক্রিম খাবে, তাই রাতে তাকে নিয়ে আইসক্রিম খেতে চলে গেলাম। বাহ দোস্ত, সুন্দর তো। দোস্ত, ভাবিকে কবে দেখাবি? আরে আরে দেখাবো, ওয়েট কর। শুভ, তুই বিয়ে করলেই আমাদের দাওয়াত দিলে না তো? আরে দোস্ত বলিস না, আমি নিজেও জানি না কালকে আমার বিয়ে হয়েছে। এখন চল, মিষ্টি খাবো। নতুন বিয়ে করছিস, আমাদের মিষ্টি খাওয়াবি না? আচ্ছা চল, খাওয়াবো। সবাই একসাথে হইচই করে উঠলো। আমি ওদেরকে নিয়ে মিষ্টি খাওয়াতে নিয়ে গেলাম। সবাইকে ইচ্ছা মতো মিষ্টি খাওয়ালাম। তোরা কেউ আর কিছু খাবি? না রে দোস্ত, আর কিচ্ছু খাবো না। তাহলে চল ক্লাসে যাই। আমি ওদেরকে নিয়ে বিল মিটিয়ে ক্লাসে চলে গেলাম। ক্লাসের ভিতরও প্রচুর আড্ডা হলো। তারপর ক্লাস শেষ করে বাইরে আসলাম। দোস্ত, আমাকে একটু আমার বাসার সামনে নামিয়ে দে না প্লিজ। পাগল নাকি? আমার বউ শুনলে আমাকে মেরে ফেলবে। যা কুত্তা, তোর বাইকে উঠবো না। আমি বাইকে স্টার্ট দিয়ে কিছু দূর আসতেই পকেটের ফোনটা বেজে উঠল। আমি বাইকটা স্থির করে ফোনটা রিসিভ করলাম। অচেনা নাম্বার। হ্যালো, এই যে শুনছেন? কে আপনি? আরে গাধা, আমি আপনার বউ তানিয়া। ওয়াও, তোমার ফোনের কণ্ঠটা তো মারাত্মক সুন্দর। হইছে হইছে, আর পাম দিতে হইবে না। আপনি এখন কোথায়? এই তো রাস্তায়। শুনুন না, বাসায় ফেরার সময় আমার জন্য আইসক্রিম আর চকলেট নিয়ে আসবেন। পারবো না। মেরে ফেলবো আপনাকে না নিয়ে আসলে। আর তাড়াতাড়ি বাসায় আসো। যথা আজ্ঞা মহারানী। বলেই বাইক স্টার্ট দিলাম। কিছু দূর আসতেই একটা গাছের সাথে আমার বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট হলো। সাথে সাথে মাথায় আঘাত লেগে মাথা ফেটে গেল। আমি জ্ঞান হারালাম। হঠাৎ কিছু সময় পরে আমার এক হাত কেউ একজন চেপে ধরে রাখছে, আর আমার হাতের উপরে ঠান্ডা পানির অনুভব করলাম। আমি অনেক কষ্ট করে চোখ খুললাম। খুলেই দেখি আমার মিষ্টি বউটা আমার হাত ধরে বসে আছে আর প্রচুর কান্না করছে। কোথায় আমি? জাহান্নামে। মানে? আমি বাসা থেকে আপনাকে এত করে বললাম বাইক আস্তে চালাবেন, শুনলেন না তো আমার কথা। আজকে যদি আপনার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? বলে জোরে কাঁদতে লাগলো। আরে পাগলি, আমার তো কিছু হয় নাই, আমি তো ঠিকই আছি। কি ঠিক আছেন? আর একটু হলে আপনাকে তো আমি হারাতাম। আরে না পাগলি, তুমি দেখো আমি ঠিক আছি। বলতেই আম্মু আব্বু ভাইয়া ভাবি চলে আসলো। এসেই, শুভ বাবা আমার, তুই এখন কেমন আছিস? আব্বু আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। কিছু হয়নি মানে? তুই জানিস তোকে 2 ব্যাগ রক্ত দিতে হয়েছে, আর ডাক্তার বলছে আর একটু হলে তোকে বাঁচানো যেত না। তোর মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। শুভ, তোমার কিছু হলে আমরা মরে যাব, প্লিজ। আর কখনো তুমি বাইক হাতে নিবে না। ভাবি বাইকের কি দোষ? হয়তো আমার কপালে অ্যাক্সিডেন্ট লেখা ছিল, তাই হয়েছে। আম্মু আমাকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করতে লাগলো। আম্মু শান্ত হও, আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। ডাক্তার এসেই বলল, রোগীর শরীরটা এখন ভালো না, তাই এখন সবাই বাইরে যান। রোগীকে রেস্ট নিতে দিন, আর রোগীর জন্য খাবারের ব্যবস্থা করুন। আচ্ছা, আমরা এক্ষুনি খাবারের ব্যবস্থা করতেছি। বলে সবাই বাইরে চলে গেল। আমি তানিয়াকে যেতে দিলাম না। তানিয়া আমার পাশে বসে আছে, আমার হাত দুইটা শক্ত করে ধরে আছে। আমি একটু ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা বাজে। আমি তানিয়াকে জিজ্ঞেস করলাম, এই যে মহারানী, রাতে খাবার খাইছেন? আপনার এই অবস্থা আর আমি কি খাবার খেতে পারি? মানে তুমি রাতে কিছু খাওনি? না, যখন থেকে শুনেছি আপনি অ্যাক্সিডেন্ট করেছেন তারপর থেকে এখনো কিছু খাই নাই। পাগলি, তুমি না খেয়ে কেন আছো? আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো? ভালোবাসি কিনা জানি না, তবে আপনাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। যদি কখনো মরে যাই? তানিয়া আমার মুখটা চেপে ধরলো। কখনো এমন অলক্ষণে কথা বলবেন না। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেন আপনার আগে আমাকে তুলে নেন।
কেন আমার আগে কেন? যাতে আপনার হারানোর কষ্টটা আমি না পাই। বিশ্বাস করুন, আপনাকে হারানোর ব্যথাটা আমি সহ্য করতে পারবো না। হইছে হইছে, আর কান্না করতে হবে না। তোমাকে ছেড়ে কোথাও যাব না। সব সময় তোমার পাশেই থাকবো, সব সময় তোমার হাত ধরে রাখবো। আল্লাহ যেন সব সময় আপনাকে সুস্থ রাখে। আল্লাহ, তুমি আমাকে কেমন বউ দিলা, যে কিনা নিজের চেয়ে আমাকে ভালোবাসে, যার প্রতি মুহূর্তের হাসির কারণ শুধু আমি, যে মানুষটা আমাকে ছাড়া থাকতেই পারে না। আল্লাহ, কখনো তুমি এই মানুষটাকে কষ্ট দিও না, কখনো এই মানুষটাকে আমার থেকে দূরে সরিয়ে দিও না। তাকে হারানোর ব্যথা আমি সহ্য করতে পারবো না। এই যে মিস্টার, কি ভাবছেন? না মানে কিছু না বলতে আম্মু চলে আসলো খাবার নিয়ে। তারপর খাবারটা আমার সামনে দিল। আমি হাত টান দিতেই আমার বাঁ হাতে স্যালাইন দেওয়া আর ডান হাতটা কেটে গেছে, তাই ব্যান্ডেজ করা। আরে আস্তে উঠুন। আমি আস্তে আস্তে উঠে বসলাম। তারপর তানিয়া খাবারের প্লেটটা নিল। তানিয়া নিজের হাত দিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। আরে আমি তানিয়ার মুখের দিকে ফ্যাল করে তাকিয়ে আছি আর ভাবছি, মেয়েটা কেমন মায়াবী। মাত্র 2 দিনে আমার জীবনে এসেই আমার জীবনটা আলোকিত করে দিল। তুমি খাবে না? আপনারটা আপনি আগে খেয়ে নিন, তারপর আমি খাবো। না, আগে তুমি খাবে, তারপর আমি বাকিটুকু খাবো। আচ্ছা, খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আমি আবার শুয়ে পড়লাম। তুমি বাসায় যাবে না? না, আমি বাসায় যাব না। তুমি সারা রাত কি জেগে থাকবে? সারা রাত আপনাকে পাহারা দেব। আরে পাগলি, বাসায় যাও। আপনাকে রেখে বাসায় গেলে আমার ঘুম আসবে না। ও, তাহলে এখানেই থাকো। হুম। তুমি চাইলে আমাকে বালিশ বানাতে পারো। কিভাবে? এদিকে সরে আসো বলছি। তানি আমার কথা মতো আমার কাছে আরো এগিয়ে আসলো। আমি ওর মাথাটা আমার বুকের উপরে রেখে বললাম, তুমি ঘুমাও, আমি আজকে সারা রাত তোমাকে পাহারা দিব। তানিয়া আমার বুকে মাথা রেখে ঘুম পাড়লো। আমিও কিছু সময় পর ঘুম পাড়লাম। সকাল হয়ে গেল। সকালে উঠে দেখি আমার মিষ্টি বউটা এখন আমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। আমি ওর চুলগুলা ওর মুখের উপর থেকে সরিয়ে দিচ্ছি। তানিয়ার ঘুম ভেঙে গেল। কখন উঠলেন? এই তো এইমাত্র। এখন আপনার শরীর কেমন লাগছে? ভালোই লাগছে, চলো বাসায় ফিরে যাই। এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আম্মুকে ডাকি। যাও ডাকো। তানি আম্মুকে ডেকে আনলো। শুভ, তোর শরীর এখন কেমন লাগছে? আম্মু, ভালো লাগছে, কিন্তু এই রুমে আমার দম বন্ধ হয়ে আসছে। চলো না বাসায় ফিরে যাই। আচ্ছা দাঁড়া, আমি ডাক্তারকে ডেকে আনি। আম্মু ডাক্তারকে নিয়ে আসলো। বাবা, তুমি এখন কি ঠিক আছো? জি ঠিক আছি, আমি এখন বাসায় যাব। কিন্তু এখন বাসায় যাওয়া তো ঠিক না। আর 1 ঘন্টাও থাকতে পারবো না এখানে আমি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার যাওয়ার ব্যবস্থা করতেছি, আর বাসায় গিয়ে একটু রেস্ট নিবা। আচ্ছা। অবশেষে ভাই আব্বু সবাই আসলো, তোমাকে নিয়ে বাসায় আসলো। বাসায় এসেই তো আমি অবাক। আমার সব বন্ধুরা, আমার শ্বশুর শাশুড়ি শালি সবাই আমার বাসায়। আমি বাসায় ঢুকতেই সবাই চারদিক থেকে আমাকে ঘিরে ধরলো। দোস্ত, তুই ঠিক আছিস তো? হুম। দোস্ত, তোর কোথাও আঘাত লাগেনি তো? কোথায় কোথায় আঘাত লাগছে এখনো বুঝতেই পারি নাই। শুভ, এবার থেকে তোকে আমি নিজেই কলেজে পৌঁছে দিয়ে আসব, আবার নিয়ে আসব। তবুও তোকে একা ছেড়ে দিব না। কি যে বলো ভাইয়া, আমি শিশু নাকি যে আমাকে নিয়ে যাবে নিয়ে আসবে? তুই শিশুরই মতো। ভাবি, শুভকে নিয়ে রুমে যান, ওর এখন রেস্টের প্রয়োজন। দোস্ত তাহলে থাকো এখন। না রে দোস্ত, অন্য একদিন আসবো। আচ্ছা তাহলে আমি সুস্থ হলে তোদের সাথে দেখা করব। আমি রুমে চলে গেলাম, গিয়ে সোফায় বসে আছি। হঠাৎ দেখলাম শ্বশুর শাশুড়ি আর শালি আসলো। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম বাবা। বসুন আব্বু, বসুন আম্মা। থাক বাবা, তোমার শরীর এখন কেমন লাগছে? জি আব্বু, আমি এখন ঠিক আছি। বাবা, একটু দেখে শুনে রাস্তায় চলাফেরা করতে হয়। আম্মা বলুন, কে জানে আমার অ্যাক্সিডেন্ট হবে। আমি জানলে কি আর বাসা থেকে বাইরে যেতাম? সব কিছু আল্লাহর ইচ্ছা, উনি যা করে বান্দার ভালোর জন্যই করে। শ্বশুর আমার পাশে বসলো, মাথায় হাত দিয়ে বলল, বেঁচে থাকো বাবা।
আর আমার মেয়েটাকে একটু দেখে রাখো। তুমি ওকে কখনো দূরে সরিয়ে দিও না। ও আমাদের কলিজার টুকরা ছিল। ওর খুশির জন্য আমরা ওর সকল আবদার পূরণ করেছি। এখন ও তোমার বউ। এখন ওর সব দায় দায়িত্ব তোমার উপর। আব্বু, আম্মা, আপনারা একদম চিন্তা করবেন না, আমি ওকে কখনো কষ্ট দিব না। বাবা, তাহলে আমরা আসি। তুমি সুস্থ হলে তানিয়াকে নিয়ে আমাদের বাসা থেকে ঘুরে আসবা, কেমন? আচ্ছা আব্বু, ঠিক আছে। এই যে মহারানী, তোমার ছোট বোন আসলো, কিন্তু চলে গেল কিসের জন্য? ও একটু লাজুক টাইপের, তাই আপনি বসুন, আমি ওকে আবার ডেকে আনছি। তানিয়া দৌড়ে নিচে গিয়ে সোনিয়াকে ডাক দিল। সোনিয়া শুন, তোর ভাইয়া তোকে ডাকে। সোনিয়া, তুই তাহলে তোর ভাইয়ের সাথে দেখা করে আয়। আমরা ততক্ষণ বিআই সাহেবের সাথে গল্প করি। আচ্ছা আপু। তানিয়া সোনিয়াকে নিয়ে উপরে আসতে লাগলো। সোনিয়াকে বলতে লাগলো, তোর কানের নিচে 2টা থাপ্পড় দিব। কেন? আমি কি করলাম? ভাইয়ার সাথে কথা না বলে চলে আসলি কিসের জন্য? ভাইয়া আর আব্বু কথা বলছিল, আমি ভাবলাম বড়দের মাঝে কি কথা বলা ঠিক হবে। তুই আর বড় হবি না, বুঝলি? এই যে সোনিয়া, এদিকে আসো। সোনিয়া আমার পাশে বসলো। আমি সোনিয়াকে বললাম, আই লাভ ইউ কলিজা। কি?